নমস্কার, নিউজ মিডিয়া সিটির বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান ফেস টু ফেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সময় আমাদের সাথে আছেন বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহা। আমরা করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেশ এবং রাজ্যের সর্বোপরি বিশালগড়ের পরিস্থিতি নিয়ে ওনার সাথে আলাপ করার চেষ্টা করব। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই সরাসরি আয়োজনে। যেটা প্রথমে জানতে চাইব আপনার কাছ থেকে, এই যে বিশ্বব্যাপী একটা ভয়াবহ অবস্থা, এই করোনা ভাইরাসের প্রকোপ, বিষয়টাকে কীভাবে দেখছেন আপনি? পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন নূতন ধরনের ভাইরাস, জীবাণু মহামারী আকারে কোনো কোনো দেশে হয়েছে, আবার কোনো কোনোটা দেশের গণ্ডি পার হয়ে মহাদেশীয় বা পৃথিবীব্যাপী হয়েছে। প্লেগ, স্প্যানিশ ফ্লু, কলেরা, এগুলো ইতিহাসের পাতা থেকে আমরা দেখেছি এবং এটা দেখা গেছে প্রতি শতাব্দীতেই এটা মহামারী হিসেবে আসে। এবারের কোভিড যেটা হয়েছে, এটা যেহেতু পৃথিবীব্যাপী হচ্ছে, এটাকে অতিমারি বলা হচ্ছে, প্যান্ডেমিক। এটারও এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা মেডিসিন না হওয়াতে এটা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটা বাতাসে যায় না, এটা নর্মালি মানুষ থেকে মানুষে যাচ্ছে। তাই মুখ দিয়ে, নাক দিয়ে বা চোখ দিয়ে যাওয়ার সুযোগ আছে। আমরা যখন কথা বলি আমাদের মুখ থেকে কিছু কিছু ড্রপলেট বেরোয়, এটা 3 ফুট পর্যন্ত যেতে পারে। এই ড্রপলেটের মধ্য দিয়েও সংক্রমণ হতে পারে। তাই ওষুধ আবিষ্কার হওয়ার সাপেক্ষে WHO যে ফরমান দিয়েছে সেটা হলো সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যাদেরই সর্দি, কাশি বা শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তারা দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করা এবং এই পরামর্শে কেউ যদি পজিটিভ আসে তার আইসিইউতে নিয়ে, ভেন্টিলেশনে নিয়ে বিভিন্ন স্তরে তার চিকিৎসা চলছে। দেখা গেছে যে পৃথিবীতে অধিকাংশ দেশে এই ধরনের একটা অবস্থানকে মোকাবেলা করার জন্য যে যে যন্ত্রপাতি দরকার এগুলো অভাব। এবং একেবারে সর্বোচ্চ উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। বেহাল অবস্থা। বেহাল আমি বলছি না, মানে করুণ অবস্থা। ঠিক ঠিক। অর্থাৎ তারা এত কিছু পরিকল্পনা করে বিশ্ববাসীকে কত রকমের পরামর্শ দেয়, কিন্তু নিজেরা প্রস্তুতি ছিল না। যখন প্রথম জানা গেল যে চীন দেশের ডিসেম্বরের শেষ দিকে, জানুয়ারির প্রথম দিকে এটা আবির্ভাব হয়েছে, সেই দেশে সেটাকে মোকাবেলা করার জন্য গোটা দেশের বদলে একটা প্রভিন্সের মধ্যে এটাকে সীমাবদ্ধ করে ফেলেছিল, পার্টিকুলারলি একটা শহর ওয়ান। এবং দ্রুত গতিতে এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে যন্ত্রপাতির প্রোডাকশন বাড়িয়ে দিয়েছে এবং নিজ দেশে না, শুধু যে যে দেশে সাহায্য চেয়েছে সেই সমস্ত দেশেও সেগুলো পাঠিয়েছে। আমাদের দেশেও বিভিন্ন কোম্পানি রিকোজিশন গভর্নমেন্টের পেয়েছে, তারা ওইখান থেকে এনে এখন দিচ্ছে। আমাদের দেশেও এটার ঘাটতি ছিল। তো এখন কেন এটা ছিল সেই সমালোচনায় না গিয়ে, এখন যে পরিস্থিতি, প্লেগ বা অন্যান্য ইয়েতে আরও বেশি লোক মারা গেছে, কোটি ছাড়িয়ে গেছে, কারণ তখন স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত ছিল না। আজকে স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু এই ধরনের নতুন যে ভাইরাসটা করোনা, এটাকে মোকাবেলা করার জন্য আগাম প্রস্তুতি ছিল না, কারণ এসেছি নতুন। কেউ কেউ বলছে বাদুর থেকে, কেউ কেউ বলছে পেঙ্গুলিন থেকে, যেগুলো আমরা দেখছি সবকিছু অনুমান হচ্ছে, কিন্তু সঠিক তথ্য বেরিয়ে আসছে না। জানুয়ারি মাসেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পৃথিবীবাসীকে বলেছিল যে এটা কিন্তু অতিমারির রূপ নিয়ে নিয়েছে, কাজে বি অ্যালার্ট। সব দেশকে অ্যালার্ট করেছে এবং বিভিন্ন দেশ বিভিন্নভাবে সেই চেষ্টাটা করেছে।
কিন্তু আমরা দেখলাম যে উন্নত দেশ ইউরোপ, আমেরিকা, সেখানে ক্যাজুয়ালিটিটা বেশি হয়ে গেল। বেশি হয়েছে। তার পেছনে কি কারণ সেই দেশের লোক বলতে পারবে। আমাদের দেশেও জানুয়ারি মাসের 30 তারিখ প্রথম কেস ধরা পড়ে। হ্যাঁ, এখানে আপনার কথার প্রসঙ্গে রেশ ধরে আমি বলতে চাই যে আপনি বললেন এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হোক বা ইউরোপের যে কান্ট্রিগুলি, ইটালি হোক বা স্পেন হোক, আমরা দেখেছি যে প্রভাবিত সংখ্যা অনেক বেশি এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থা বলা যেতেই পারে যে ওই জায়গায় একদম হাল ছেড়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে ভারতের যে বর্তমান অবস্থান, নরেন্দ্র মোদী সরকারের যে পদক্ষেপ এই প্যান্ডেমিককে নিয়ে, আপনি মনে করছেন যে ভারতের সরকার হয়তো বা কোথাও না কোথাও সফল এই করোনা মোকাবেলায়, যদি আপনি পুরো বিশ্বের পরিপ্রেক্ষিতে যাচাই করেন? সফলতা বিফলতার প্রশ্ন নয়। 30শে জানুয়ারি আমাদের এখানে যখন প্রথম ধরা পড়ে, আমরাও প্রথম দিকে কিছুটা গা ছাড়া ভাব ছিল। 13ই মার্চ পর্যন্ত সরকার থেকে বলা হয়েছিল যে এটা কোনো সিরিয়াস ইস্যু নয়, তেমন কিছু নয়। কিন্তু তারপরেই 24 তারিখ ঝট করে লকডাউন দিতে হলো, কারণ লকডাউন একটা ব্যবস্থা যে মানুষকে আটকে রাখার ঘরের মধ্যে। এই লকডাউনটা সার্ভিস বন্ধ করে দিয়েছে। লকডাউন দেওয়ার আগে একদিন জনতা কারফিউ হয়েছিল, তারপর সেটা তো হলো একটা ট্রায়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনতা কারফিউ একটা ট্রায়াল। যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারী আন্দোলন 1974 সালের 9 এপ্রিল একদিনের প্রতীক ধর্মঘট করেছিল। আচ্ছা, পরীক্ষা করার জন্য যে লাগাতার ধর্মঘট করা যাবে কিনা। আচ্ছা, 75 লাগাতার ধর্মঘট করেছে, সেটা ঠিক আছে। জনতা কারফিউ দিয়ে একদিন পরীক্ষা করেছে, মানুষকে অ্যালার্ট করেছে। কিন্তু লকডাউন দেওয়ার পরে মুভমেন্ট কমেছে, ফলে স্প্রেড করার গতি কমেছে। এটা ঠিক। এখানে বলা যেতে পারে যে সরকার যথাসময়ে পদক্ষেপ নিয়েছেন লকডাউনটা আরো আগে নিতে পারলে ভালো ছিল, আরেকটু আগে নিতে পারলে আরেকটু ভালো ছিল। যাই হোক, শেষ পর্যন্ত নিয়েছে। এবং কিন্তু এইখানেও দেখা গেছে যে আমাদের পরীক্ষা করা বলছে যে একটা করোনা ভাইরাসের রোগী থেকে 457 জন পর্যন্ত না 407 জন পর্যন্ত স্প্রেড হতে পারে। যে আইডেন্টিফাইড হলো সে হলো এ, যার ভিতরে আছে আইডেন্টিফাইড হয় না সে হলো বি। এই বি হলো সবচেয়ে ডেঞ্জারাস, কারণ বি কে কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না। সে ঘুরছে। দেখা গেল যে পরবর্তী সময় সি ডি আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে, কিন্তু বি আইডেন্টিফাই হয়নি। বি যখন আইডেন্টিফাইড হলো তখন তার নাম দেওয়া হয়েছে B2। আচ্ছা, কারণ সে পরে আইডেন্টিফাইড হয়েছে। ফলে বলা হয়েছে যে বাইরে থেকে লোক আসলেই তাকে পরীক্ষা করো, প্রয়োজনে কোয়ারেন্টাইনে রাখো, যাতে না যেতে পারে। আমাদের রাজ্যে 2টো কেস ধরা পড়েছে। যাই হোক, শেষ পর্যন্ত মারা যায়নি, রিকভার করে গেছে। তবু অনেককে কোয়ারেন্টাইনে নিয়েছে। কিন্তু টেস্টিংয়ের রেটটা আমাদের এখানে বাড়াতে পারেনি, কারণ আমাদের এখানে ইকুইপমেন্টসের শর্টেজ আছে। এখন ইকুইপমেন্ট বাড়াচ্ছে, স্পিড বাড়ছে। তবু এত বড় দেশ, 130 কোটির দেশ, এখন দেখা গেছে যে টেস্টিংয়ের রেট কত হওয়া উচিত। বলছে প্রায় সকলকে যদি টেস্টিং করা যায়, সকলকে করা সম্ভব না, কিন্তু তবু টেস্টিংয়ের রেটে আমরা অন্যান্য অনেক দেশ থেকে পেছনে আছি। আমাদের আরও টেস্টিং করতে হবে, না হলে বিপদরা থাকতে পারে। আর করোনা ভাইরাস সম্পর্কে বলা হয়েছে অন্যান্য আগের যে বিষয়গুলো, যেমন ম্যালেরিয়া যখন এসেছিল, ম্যালেরিয়া নির্মূল হয়েছে, কিন্তু যায়নি। কিন্তু ম্যালেরিয়া আছে, আমাদের ভারতবর্ষে আছে। এবং ম্যালেরিয়া ওষুধ দিয়ে করোনা ট্রিটমেন্ট আমেরিকা করছে, এখান থেকে ওষুধ নিয়েছে, নানা ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। তাহলে যখনই কোনো ভাইরাস আসে তখন এটা শেষ পর্যন্ত থেকে যায়, মানব সভ্যতার সাথে থেকে যায়, কোনো না কোনোভাবে সে থেকে যাবে। তাই তার ভ্যাকসিন অত্যন্ত জরুরি। পৃথিবীব্যাপী সমস্ত এই লাইনের লোক, ভাইরোলজির যারা আছে, তারা প্রচণ্ডভাবে রিসার্চ চালিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে পেয়ে গেছে, মানব দেহে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। কিন্তু ফাইনালি এটা আস্তে আস্তে যদি হয়েও থাকে, এটাও কাজে আস্তে আস্তে হয়তো এই বছরের শেষের দিকে চলে যাবে। কিন্তু এর আগে সাবধানতা থাকতে হবে। অন্তত পক্ষে যে সমস্ত জায়গা যেমন হটস্পট হয়েছে, মুম্বাই, দিল্লি, কলকাতা, এগুলো হটস্পট, এখানে খুব বিপদ। আমাদের এখানে হটস্পট নাই, আমরা এখানে গ্রিন জোন।
তবু বাইরে থেকে যে কেউ আসে, পাশে বাংলাদেশ, সেখানে একটু স্প্রেড করছে, তাই বর্ডার সিল করার প্রশ্ন। আসামে আছে ইন্টারস্টেট বর্ডার, মিজোরামের সঙ্গে ইন্টারস্টেট বর্ডার আছে, এখানে নজরদারি রাখা, যে কেউ আসলেই প্রথম তার পরীক্ষা করতে হবে, পরীক্ষায় যদি কিছু সন্দেহ হয় কোয়ারেন্টাইনে রাখতে হবে। ঠিক, সেটা করছে রাজ্য সরকার। আমি তাহলে যেহেতু আপনি রাজ্যের প্রসঙ্গ টেনেছেন, আমি রাজ্যের প্রসঙ্গে টেনে বলবো যে দেশে যে 6টি রাজ্য ইতিমধ্যেই করোনামুক্ত হয়ে গেছে, এর মধ্যে রাজ্য একটি। তো রাজ্য সরকার এই করোনাকে মোকাবিলা করার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, এই পদক্ষেপকে কীভাবে দেখছেন? এবং যেহেতু রাজ্য, আপনি নিজে বললেন যে গ্রিন জোনের মধ্যে রয়েছে, এবং এই যে ডেভেলপমেন্ট বা বলা যেতে পারে সরকারের যে পদক্ষেপগুলি, যার মাধ্যমে হয়তো আমরা রাজ্যকে করোনামুক্ত রাখা সম্ভব হয়েছে, কিভাবে পর্যবেক্ষণ করছেন রাজ্য সরকারের পদক্ষেপকে এই বিষয়ে কেন্দ্র করে? করোনা সম্পর্কে আমরা প্রথমেই বলেছি, এই বিষয়কে মোকাবেলা করার জন্য সরকারের যে স্টেপ হবে আমরা পূর্ণ সহযোগিতা, এই ব্যাপারে সহযোগিতা আমরা করবো। আমরা আমাদের বলেছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, তারপরে হয়তো ঘর থেকে বের হওয়ার দরকার নেই, বয়স্কদের নজর রাখো, যেটা নর্মাল বলেছে আমরা রাখি। এখানে করোনার রোগকে আটকানোর জন্য কিছু শক্ত পদক্ষেপ নেওয়া জরুরি হয়েছিল, সেগুলো নেওয়া হয়েছে। এর ফলে যেটা হয়, কিছু সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে দিন আনে দিন খায় গা, তারা আটকে গেছে, ওই ধরনের ইয়েগুলো বন্ধ হয়ে গেছিল, ফলে তাদেরকে সাহায্য করার প্রশ্ন এসেছে। সরকারি সাহায্য যেটা দিয়েছে, রেশন টেশন ইত্যাদির মধ্য দিয়া পর্যাপ্ত খাদ্য, মাসের খাদ্য হয় না, কারণ রেশনে আমাদের দেওয়া হয় 5 কেজি করে। আমরা জানি যে একজন অ্যাডাল্ট লোকের কার্বোহাইড্রেট 14 কেজি নেওয়া উচিত, এটা মাইনরের 7 কেজি। তো আমরা মান্থলি হিসেবে বলছেন, মান্থলি প্রত্যেকের দরকার। এই খাদ্যটা সে সংগ্রহ করতো কিছুটা রেশন থেকে নিয়ে, বাকিটা মার্কেট থেকে নিয়ে, কিন্তু তার তো রোজগার বন্ধ হয়ে গেছে, ফলে সমস্যা হয়েছে। এই সমস্যাটা সারা দেশের মধ্যে আছে, এবং বিশেষ করে আমাদের রাজ্যেরও কিছু লোক আছে বাইরে গিয়ে কাজ করতো, তারা এখন আটকে গেছে। কালকে সিদ্ধান্ত হয়েছে স্ট্যান্ডার্ড লোকজনদেরকে রাজ্য মিলে এটা ফিরিয়ে আনবে। মিলিয়ন্স, প্রায় বলছে যে সারা দেশে কয়েক কোটি এইরকম এক রাজ্য থেকে আরেক রাজ্যে গিয়ে কাজ করছে, এদেরকে আনার জন্য একটা পদ্ধতি বের করেছে। কালকে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এটা কার্যকরী করতে বলছে যে মহা সমস্যা, কারণ সারফেস ট্রান্সপোর্টটা শুধু অ্যালাউ করেছে। ঠিক, যদি রেল চলতো তাহলে হয়তো বেশি আসতে পারতো, কিন্তু এখানে দেওয়া হয়েছে গাড়ি, আবার সোশ্যাল ডিস্টেন্সিং করে বসতে হবে। কীভাবে দেখছেন এই সিদ্ধান্তকে, কীভাবে দেখছেন? প্রথমে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন রাজ্যে এই যে শ্রমিকদের সমস্যাগুলি উঠে এসছে, সরকার পারমিট করেনি তাদেরকে বাড়ি যাওয়ার জন্য। অনেকেই আমরা দেখেছি হেঁটে হেঁটে চলে যাচ্ছে 1500 কিলোমিটার, এরকম অনেক দূরত্ব। তো এখন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে দেখছেন? উচিত ছিল এই সিদ্ধান্তটা নেওয়া? ওই সমস্যাটা হওয়ার পরে সরকারের যে ব্যবস্থাটা আরও ব্যাপক করা উচিত ছিল, সেটা না হওয়াতে পলিটিক্যাল পার্টি, এনজিও, ক্লাব এটসেট্রা রিলিফ ওয়ার্কে নামতে হলো। কারণ এরপরও যাদের খাওয়া হচ্ছে না, রিলিফ ওয়ার্কে নামতে হলো। যার যেমন সাধ্য ক্যাপাসিটি অনুযায়ী এই রিলিফে নেমে অন্তত মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করেছে। আমাদের রাজ্যে এখন পর্যন্ত না খেয়ে মারা গেছে এমন কোনো খবর বোধহয় নেই, এখনও সেভাবে নেই। কিন্তু পরিযায়ী শ্রমিক প্রায়, স্বীকার করে না সরকার, কিন্তু প্রায় 200-400 লোক মারাই গেছে। হেঁটে হেঁটে আসতে বাড়ি চলো, আর কোথায় স্থান, বাড়ি চলো, রাস্তায় মেরেছে, না খেয়ে মেরেছে। আগ্রাতে কোয়ারেন্টাইনে রাখা যে জায়গার মধ্যে খাবার দেওয়া হচ্ছে, খাবার এবং জল ছুঁড়ে দেওয়া হচ্ছে, আর ওইগুলো সীমিত পরিমাণ আর লোক বেশি, কারাকারি এ নিয়ে মানে মারাত্মক অবস্থা, এটা অত্যন্ত অমানবিক ব্যাপার। এখন যেটা আমরা ভেবেছিলাম যে অন্তত এই সমস্ত লোকদের 3 মাসের জন্য, এটা কোয়ান্টাম, আমরা বলছি যে একটা পরিবার 5 জনের পরিবার থাকলে অন্তত 7,500 টাকার কম এসে পারবে না, এটা দিতে পারলে ভালো ছিল। প্রচুর টাকা লাগে, প্রচুর টাকা লাগলে কি আছে, সরকার প্রচুর টাকা খরচ করবে, কারণ আমরা তো উন্নয়নের জন্য অনেক টাকা খরচ করি। তো এখন এই যে শ্রমশক্তি
গরিব মানুষ তো শ্রম করে, এই শ্রমের উপর দাঁড়িয়ে উন্নয়ন হয়। এই শ্রমশক্তিকে রক্ষা করার জন্য মিনিমাম ক্যালোরি তাকে গ্রহণ করতে হবে। এই কাজটা আশানুরূপ হচ্ছে না আমাদের মধ্যে, আরেকটু বাড়িয়ে করা দরকার। এটা রাজ্য সরকারের ক্ষেত্রে হয়তোবা ততটা সম্ভব নয়, কিন্তু কেন্দ্রীয় সরকার একটা পলিসি নেওয়া উচিত ছিল। এখন সেইটা কেন্দ্রীয় সরকার সেভাবে নিচ্ছে না। খাদ্য সরবরাহ, আপনার মনে হচ্ছে না এই বিষয়ে মানে সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে মূলত এই করোনা মোকাবেলার পাশাপাশি পরবর্তী সময়ে যে অর্থনৈতিক অবস্থা রয়েছে দেশের, সেই দিকটাকে লক্ষ্য রেখেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সময়? কারণ করোনা মোকাবেলার পর, করোনার পরবর্তী সময় যখন অর্থব্যবস্থাকে দাঁড় করানোর প্রশ্ন আসবে, তখন হয়তো বা সরকারকে আরও বেশি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে, বা ওই চিন্তাভাবনাকে মাথায় রেখে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি কীভাবে দেখছেন বিষয়? সেই পরিস্থিতি মোকাবেলার জন্য কি করা যেতে পারে? স্ব উদ্যোগে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের কিছু অফিসার প্রায় 50 জন ক্যাডারকে নিয়ে তারা একটা পদ বের করে একটা প্রপোজাল তৈরি করেছিল। আজকাল সেগুলো মিডিয়াতে চলে আসে, মিডিয়াতে চলে এসেছে, তাতে দেখা গেল যে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা বলছিল সুপার রিচ 100 লোক আছে সুপার রিচ, তারা নিজেরাই বলতে পারে না তাদের কত সম্পদ আছে, বলছে তাদের ইনকাম ট্যাক্স 40% করো, তাহলে সেখান থেকে যে আসবে। এতে তারা যে হিসাব করেছিল প্রায় 2.5-3 লক্ষ কোটি টাকা এইভাবে আনা যায়। আমাদের 1 কোটি টাকার উপরে যাদের ইনকাম ইয়ারলি, এদের কাছ থেকে নিলে তাদের কিছু না, তারা জমা টাকার থেকে কিছু খরচ হবে, এগুলো করে দেওয়া যায়। কিন্তু সেই জায়গায় পলিসি যদি না নেয় তাহলে তো হবে না। তো যাই হোক, এখন এগ্রিকালচারাল অপারেশন স্টার্ট করা হয়েছে, রেগা 12-এর কাজ স্টার্ট করেছে। আমরাও দাবি করছি এগুলো তাড়াতাড়ি স্টার্ট করো, যাতে তারা নিজেরাই রোজগার করে চলতে পারে। আবার এই মুভমেন্টের অভাবের কারণে জিনিসপত্রের দামও কিছু কিছু বাড়তে শুরু করেছে। এটা বাড়ার কথা না, কিন্তু তবু বাড়তে শুরু করেছে। তো এই ধরনের বিপদগুলো মানে আফটার দ্যাট, লকডাউন চলে যাওয়ার পরে ইকোনমিক যে ক্রাইসিস আসবে, ওই গরিব মানুষগুলোর কিন্তু ক্রাইসিস হবে। বিহারে একটা লোক কেরালায় কাজ করতো, সে পশ্চিমবঙ্গে চলে আসবে, আবার তাকে কেরালায় গিয়ে রোজগার করতে হবে, পশ্চিমবঙ্গে হয়তো তার রোজগার হবে না। তাইলে এই কোটি কোটি মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখে, তার জন্য একটা প্ল্যান, একটা বাৎসরিক প্ল্যান নেওয়া দরকার। এবং সেইখানে প্রয়োজন মতো প্রায়োরিটি অন্য যেখানে ছিল সেখান থেকে সরে এসে করা। যেমন আলোচনা হচ্ছে আমাদের একটা দিল্লি শহরের একটা নির্দিষ্ট জায়গাকে রিনোভেট করবে, পুরনোগুলো ভেঙে নতুন করে করবে, তাতে 20,000 কোটি টাকার পরিকল্পনা আছে। যেমন রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসগৃহ, পার্লামেন্ট, এই সেই ইত্যাদি। কিন্তু দেখা গেল এটাকে ড্রপ করছে না, এটার কাজ চলছে। এখানে 20,000 কোটি টাকা, এবং এটা 1.5 বছরের মধ্যে করতে হবে। তা আমাদের প্রশ্ন হলো যে এগুলো এখন বন্ধ করো, এগুলো এখন বন্ধ করো, এখন মানব সম্পদ রক্ষা করো। পৃথিবীতে অনেক সম্পদ আছে, জল একটা সম্পদ, মাটি একটা সম্পদ, কিন্তু এটার মধ্যে মানুষ ছাড়া এখানে সম্পদ তৈরি হবে। এই বিষয়টা কংগ্রেস সাংসদ শশী থারুর হয়তোবা তুলেছিলেন এই বিষয়টাকে। না, এরকম অনেকেই তুলছেন। বিষয়টা হলো যে দেশের সরকারের হিসাব অনুযায়ী দেশের অর্ধেক লোক গরিব, তাহলে এই অর্ধেক লোক 12 কোটি পরিবার, ইনভেড আছে যে আরও বেশি হতে পারে, কিন্তু 12 কোটি পরিবার। এই 12 কোটি পরিবার শ্রম দেয়, কারখানায় হোক, জমিতে হোক, আর কিছু আছে ইন্টেলেকচুয়াল, তারা পরিষেবাতে দেয়। পরিষেবা যারা দেয় তারা সরকারি কমিটি আছে, তারা বেতন পায়। প্রাইভেট সেক্টরে কিছু ছাঁটাই আরম্ভ হয়ে গেছে, এদের অবস্থা খারাপ, এদেরকেও সাহায্য দেওয়া। অর্থাৎ আজকে এই কারণে একটা ইয়ারলি 1 বছরে একটা প্ল্যান করে 3-4 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ যদি না, কেরালা সরকার 20,000 কোটি টাকার একটা প্যাকেজ নিয়ে কাজ করছে, এবং ঋণ টিন নিয়েই করছে। কেন্দ্রীয় সরকারও ঋণ নেয়, তাহলে তারাও ঋণ নিতে পারে, ঋণ নিয়েও এই কাজ করা যেতে পারে। তো এই কাজ করার জন্য জাতীয় নীতি হওয়া দরকার। আর রাজ্যে সরকার যে আছে তার কিছু লোকও কম এখানে, তবু এখানেও সেই প্যাকেজের মধ্যে যেমন 5 লক্ষ
65,000 পরিবার না 68,000 পরিবার হলো 2 টাকার চাল পায়, এর বাইরে 13 টাকার চাল। এখন বলছে যে এখান থেকে আরও 7 লক্ষ পর্যন্ত পরিবার নেবে। এটা বাছাই পঞ্চায়েত লেভেলে করছে, তা নিয়ে আবার ওই হট্টগোল আছে, রামকে দেখছে শামকে দেখছে না। আমাদের বক্তব্যটা ছিল স্যালারিড পিপল, যার ইনকাম নিশ্চিত আছে, প্রতি মাসে আসবে, পেনশনার প্রতি মাসে পাবে, এই সংখ্যাটা আমাদের রাজ্যে যদি 3 লক্ষ পরিবার হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলে 3 লক্ষ পরিবার, তাইলে বাকি যে পরিবার সকলকে কম দামে চাল দাও। কারণ আমাদের এখানে প্রায় 6.5 কোটি টন খাদ্যশস্য আমাদের দেশে মজুত আছে। এইটাকে আমাদের রেশনের প্রয়োজন হয় বোধহয় 3 কোটি কাছাকাছি, 3 কোটি টন। তাহলে বাকি যে চালটা, এটা বেশি করে এখন 7 কেজি করে দিয়ে দাও বা 10 কেজি করে দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও, অনকস্টে নেবে। গভর্নমেন্ট এখানে 2 টাকা দুক, 13 টাকা দুক, যেভাবে হোক, যেই ক্যাটাগরিতে পড়ুক, এটা নিলেও সে কোনো রকম বেঁচে থাকবে। আর 3 মাসের জন্য ওই গরিবগুলোকে ফ্রি দাও। আচ্ছা, এটা টাকা দিয়ে দাও বা কাইন্ডসে দাও। এখন রেশনের দোকানে চাল দেওয়া আছে, ডাল এখনও পাওয়া যায়, কিন্তু শুধু চাল খেলে তো হবে না, তার ডাল লাগবে, নুন অথবা আছে, কিন্তু ডালটা তো লাগবে, তো সবজি টবজি কিনতে হবে, তার কাছে কিছু মানে ক্যাশ লাগবে। যদি কাজ না করে, কালকে আমার বাড়িতে একজন কাজ করে, পরশুদিন, কত 450 টাকা আমার বাড়িতে বেড়াটারে বেঁধেছে। তাই মানে কী করবে, তো প্রথমেই চাল কিনবো, তারপরে ডাল, তারপরে লবণ নেবে 1 কেজি। মানে সে আমাকে বলছে কী কী করবে, টাকাটা নিয়ে বলছে আমি এখন দোকান থেকে গিয়ে জিনিসগুলো নিয়ে যাব। তাহলে এই যে প্রায়োরিটি, নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় 14টা, এটা হয় সাপ্লাই করা অথবা এটা কেনার মতো ইকোনমিক সাপোর্ট দেওয়া। আর্থিক সহযোগিতা। এই ক্ষেত্রে বলা হয়েছিল যে মাসে যদি 7,500 টাকা করে 3 মাস দেয় একটা পরিবারে, 21-22 টাকা গেল, এতে 12 কোটি পরিবারে যদি আমরা দিই, তাইলে কত যাবে? এটা 3 মাসের জন্য 63,000 টাকা বা 60,000 টাকা, এটা কথা 60,000 টাকা, 60,000 টাকা তাহলে 72,000 কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকাও লাগে না। 1 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের মতো ইকোনমিতে দিতে কোনো সমস্যা নাই কেন্দ্রীয় সরকারের, শুধু প্রায়োরিটি চেঞ্জ করে শেষ টেস বসালে। ওই জন্য তারা বলছিল কোভিড শেষ বসিয়ে দিন 4% না 8%। এখন সেই অফিসাররা এখন খরগোশ যে কেন তোমরা এই চিন্তা করেছো। কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যে 7,000 কোটি টাকার মতো এই রামদেব, মালিয়া এদেরকে ঋণ মকুব করে দিল। কেন তাদের ঋণ মকুব করলো? ওইদিকে তুমি ঋণ মকুব করছো, কিন্তু এদিকে গরিব মানুষকে দিতে তোমার টাকার অভাব। এইটা নিয়ে আমাদের মৃদু সমালোচনা আছে। ঠিক না, এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি যা মানা হচ্ছে সেটার সঙ্গে আমরা একমত। ঠিক আছে, স্বাস্থ্যবিধির সময় একমত, কিন্তু অর্থনৈতিকভাবে এই লোকগুলো যদি না করো, তোমার ইকোনমিতে এমনিতেই মন্দা চলছিল, এখন যে মহামন্দা হবে তাতে তো ইকোনমি ভেঙে পড়বে। ইকোনমি ভেঙে পড়লে কী হয়, সবসময় দেখা গেছে মহামারী বা অতিমারির পরে একটা দুর্ভিক্ষ বা মন্বন্তর আসে, যুদ্ধের পরও আসে। প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখেছি। কাজেই আমরা এখন ভয় পাচ্ছি যে এই অবস্থানটা মে জুন পর্যন্ত গিয়ে চলে গেল, হয়তোবা আমরা রাজ্যে আমাদের দেশে হয়তোবা একটু সেফ হয়ে গেলাম। কিন্তু তারপরেই ওই অনাহার মৃত্যু দুর্ভিক্ষের প্রশ্নটা, এই দুর্ভিক্ষের সময় ব্রিটিশ আমলেও কমিউনিটি কিচেন করে খাওয়াতো। আচ্ছা, তাহলে আজকে আমার প্রস্তাব, পঞ্চায়েতে পঞ্চায়েতে যে আমি একটা কমিউনিটি কিচেন করি, তাহলে যার ঘরে খাদ্য নাই সে এগিয়ে এসে খাবারটা নিয়ে যাবে। এখন তাহলে এইটা রাখার অর্থ হলো যে সত্যি সত্যি যার খাদ্য নাই, যে ব্যবস্থা করতে পারছে না, তখন যদি জানে যে পঞ্চায়েত অফিসে একটা কমিউনিটি কিচেন আছে, সেখানে গিয়ে খাই গ্রহণ করবে। তাইলে আমার ত্রিপুরা রাজ্যে সে এখনকার যে অবস্থান আছে, যদি আমি ধরি প্রতি পঞ্চায়েতে 200-300 পরিবার, হয়তোবা তার খুব ক্রাইসিস, অন্যরা হয়তো নাই, তাহলে এই 200-300 পরিবারকে যদি আমি খাওয়াই, খিচুড়ি করে খাওয়াই, এটা তো ব্রিটিশ আমলে ছিল যে কমিউনিটি কিচেন, লঙ্গরখানা, মানে বাংলা শব্দ ছিল লঙ্গরখানা। এটা দরকার, এটা সরকারকে করা দরকার। কারণ পঞ্চায়েত স্তরে বলছেন, পঞ্চায়েত স্তরে কেন, সে তো বিশাল করে সে খেতে পারবে না, নবীনগরের লোকটা। পঞ্চায়েত স্তরে হলে কি হয়, আমাদের এখানে যে ইয়ে আছে 1 কিলোমিটারের মধ্যে পঞ্চায়েত অফিসটা সঠিক করতে সবার কাছে পৌঁছানো। সবার কাছে। এখানে একটা এই প্রসঙ্গ টেনে যে প্রশ্নটা আসছে আমি করতে চাইবো আপনাকে,
আমরা দেখেছি এই লকডাউনের সময় আপনি যেটা বলছেন, আপনার বক্তব্যে বারবার সেটাই বলছেন যে শ্রমজীবী অংশের মানুষ, দরিদ্র অংশের মানুষ সব থেকে বেশি প্রভাবিত। এবং আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি অনেক সংগঠনই কিন্তু এগিয়ে আসছে, রাজনৈতিক ও অরাজনৈতিক। এখানে কিন্তু বিশালগড়বাসীর একটা অভিযোগ যে বিশালগড়ের বিধায়ককে পাশে পাওয়া যাচ্ছে না। এটা যদি বলতে হয়, না বলতে, এরকম চাইছেন বলতে হয়, আমরা 602 পরিবারকে আমাদের মহকুমাতে দিয়েছি। কি কি দিয়েছেন, কি ধরনের সহযোগিতা করেছেন? ওই তো চাল ডাল এগুলো মিলিয়ে, সাবান টাবান এগুলো মিলিয়ে যে যেখানে পারে। এটা কীভাবে দিয়েছি জানার জন্য বলছি। এখানে যখনই আমরা রিলিফের চিন্তা করলাম, যখন 2-1টা জায়গায় আমরা স্পট আছে যেখানে গরিব লোক বেশি, সেখানে একটু শুনেই বলেছে রিলিফ যারা দেবে তাদের দেখে নেওয়া হবে। রিলিফ দিতে হলে পঞ্চায়েতকে ইনভলভ করে দিতে হবে, মণ্ডলকে ইনভলভ করে দিতে হবে। এই থ্রেটের পরে আমরা দেখলাম যে প্রকাশ্যে দেওয়া মুশকিল, তাই আমরা গোপন পদ্ধতি নিলাম যে সত্যি সত্যি যার বাড়িতে খাবার নাই জানো তার বাড়িতে পৌঁছে দাও। আচ্ছা, ওই মিডিয়ার সামনে এসে দাঁড়িয়ে এগুলো করে আমাদের দরকার নেই, কারণ বললে পরে ইতিমধ্যে হয়েছে ওই 2-1 জায়গায় কমলপুরে ইত্যাদিতে, মানে যারা দিয়েছে তাদেরকেও হুমকি দিয়েছে, যারা নিয়েছে তাদেরকেও হুমকি দিয়েছে। তো এখন পঞ্চায়েত দিচ্ছে, তারা মতো দিচ্ছে, বিজেপি দল, শাসক দল দিচ্ছে, তারা 13 টাকা কিলোর চাল ফুড গোডাউনতে নিয়েছে। আমরা সিপিএমের তারা যখন আগরতলাতে চাইলাম, আমাদেরকে বললো যে 22.5 টাকা দিতে হবে। ডিসক্রিমিনেন্সি। জিপির লোকজন যারা দিল, এনজিওর নামে হোক যেভাবেই হোক গেল, 13 টাকা কিলো দিল। আমরা যখন চাইলাম বললো 22.5 টাকা কিলো। আচ্ছা, তার মানে আমাদের রিলিফ ওয়ার্কটাকে প্রশাসনিকভাবেও কিছুটা নেগেট করছে। আর দল হিসাবে আমাদের তো মুভমেন্ট রেস্ট্রিক্টেড, যার যার বাড়িতে বসে থাকো, নেতাদের সঙ্গে মানুষ কথা বলতে পারবে না, তাহলে তোমার বিপদ হবে। আর নেতাকে বলছে যে তুমি যদি তোমার বাড়ি ছেড়ে চলাফেরা করো, অন্য জায়গায় যাও, তাহলে সমস্যা হবে। তা আমরা দেখছি যে এইখানে ডেমোক্রেটিক যে অবস্থানটা, এটা এখানে নাই। ফলে আমরাও স্বাভাবিক কারণে এই যে দিচ্ছে, দেওয়ার ক্ষেত্র বেছে বাদ দিয়ে যাচ্ছে। কেন? যে এখনও বিজেপির সঙ্গে যায়নি, হয়তো আমাদের সঙ্গে আসছে, জানে, এরকম বাদ দিয়ে গেছে। তারা বলছে কি করো, আমি বলছি ঠিক আছে, এই পাশে আরেকজনকে বলেছি যে তুমি পারলে দিয়ে দাও তার বাড়িতে কিছু, তাও গোপনে দিও, কারণ জানলে আবার তোমার বিপদ, যে নিচে তার বিপদ। এগুলো আমরা করেছি। তো এইটাতে যেটা, নাহলে আমাদের তো ইচ্ছেই ছিল যদি অ্যালাউ করে আমরা একটা কমিউনিটি কিচেন এখানে করতে পারি। আমাদের ফ্যাক্টরি ইনফ্রাস্ট্রাকচার আছে, একটা কমিউনিটি কিচেন করলে আমরা যতক্ষণ পারি মানুষকে টাকা পয়সা নিয়ে আমরা রান্না করে খাওয়াবো। কিন্তু এটা জানা কথা, বিশালগড়বাসী জানে, যার বাড়ি বিশালগড়, যে এটা এখানে শুরু হওয়ার পরেই উইদিন 24 আওয়ার্স কী ঘটবে, এখনও যে পরিস্থিতি, এই জায়গায় আমরা যাচ্ছি না। এই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা বলছি, যেখান থেকে আমাকে কেউ বলছে যে এখানে তো একটু সমস্যা, 5-7টা পরিবার তো মারাত্মক অবস্থা, বললাম তোমরা 2-3 পরিবার মিলে ওই 5 পরিবারে প্যাকেট পাঠিয়ে দাও। আপনি যে অভিযোগটা তুলছেন এই সময়ে, এই অভিযোগের ভিত্তিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সাধারণত, এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে শাসক দলের তরফ থেকেও কিন্তু সেই অভিযোগটা করা হচ্ছে যে যেভাবে শাসক দলীয় নেতারা বা প্রতিনিধিরা, নির্বাচিত প্রতিনিধিরা, তাদেরকে আমরা মাঠে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, সেই অর্থে কিন্তু বিরোধী দলের, বিশেষ করে সিপিএমের তরফ থেকে যারা বিধায়ক রয়েছেন, নেতা মন্ত্রীরা রয়েছেন, নেতারা রয়েছেন, দুঃখিত, তাদেরকে কিন্তু মাঠে দেখা যাচ্ছে না। যেভাবে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের ক্ষেত্রে সাংসদ প্রতিমা ভৌমিক হোক বা অন্যান্য যে বিধায়করা বা নেতারা রয়েছেন, তারা যেভাবে সাধারণ মানুষের পাশে যাচ্ছেন, আপনি যে অভিযোগটা তুলছেন, এখানে কিন্তু ওর পাল্টা অভিযোগ আসছে যে সেভাবে কিন্তু স্ব জায়গায় নেতা মন্ত্রীদের, বিরোধী দলের, তাদেরকে কিন্তু সাধারণ মানুষের পাশে দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গে আরেকটা কথা টানবো, যেহেতু কয়েকদিন আগে আমরা জানি বিশালগড়ের বিভিন্ন জায়গা ঘূর্ণিঝড়ে এফেক্টেড হয়েছে, সেই জায়গাতেও কিন্তু তারা, সাধারণ মানুষ, বিধায়ককে কিন্তু কাছে পায়নি, এমনটা কিন্তু অভিযোগ আসছে বিশালগড় থেকেও। একটা জিনিস হলো, এটা বোঝার জন্য, তর্কের জন্য না, গণতন্ত্রে বিরোধী দলকে সম্মান করার কথা। বর্তমান প্রশাসনেও দেখা যায়, যখনই কোনো সরকারি প্রোগ্রাম হয়, বিধায়ককে নিমন্ত্রণ করা হয় না, জাস্ট অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা চিঠি অথবা কোনো কারণে আসে। অথচ এই এলাকার ভিতরে একটা প্রোগ্রাম হলে সম্মানীয় বিধায়ককে তাদের ইয়ের সঙ্গে তৈরি করার কথা, করে না তো।
করছে না। তাইলে ডেমোক্রেটিক যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট কিন্তু রাজ্যে নাই, এবং বিশাল করে অন্য জায়গার তুলনায় একটু বেশিভাবে আক্রমণটা হয়। এই আমরা কতবার আক্রান্ত হয়েছি, ওপেন প্রোগ্রাম আমরা ছেড়ে দিয়েছি, কারণ ওরা এগুলো করতে দেবে না, এটা মিছিল করতে দেবে না, এটা মিটিং করতে দেবে না। একবার মিটিং করেছিলাম, পার্টি অফিস ঘেরাও করে ফেললো, ঘেরাও করে বললো যে কি এখানে অস্ত্র আছে, অস্ত্র পাওয়া গেল না। এখানে ফেন্সিডল বিক্রি করে পেছনে দরজা দিয়ে আমার সেক্রেটারি এবং আমাদের অফিসে যে দুজন কাজ করে তাদেরকে কেসে ঝুলি দিয়ে এলো, NDPS কেসে। তাইলে আমার কথা হলো কি, এই বাস্তব অবস্থার মধ্যে আমি দেখে যাচ্ছি যে মানুষ এখন যেই ফোনে বলছে, আমাদের এখানে তো 10-15টা জায়গায় সাহায্য দরকার, স্বাভাবিক ফোনে আমি আমার ওইখানকার যে লোক আছে পারবে 10-15 জনের সাহায্য করতে, হ্যাঁ ঠিক আছে, তোমরা নিজে পারো বা অন্যান্য মিলে সাহায্য করে দাও। আর সরকারিভাবে যেটা দিচ্ছে এটা তো সকলকে দিচ্ছে, দাও, যদি কাউকে বাদ দিয়ে থাকে তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করো। এই কৌশল নিয়ে আমাকে চলতে হচ্ছে। এটা জানা উচিত যে একটা নির্বাচনের সময় MLA কে ফিজিক্যালি অ্যাটাক করেছে এই বিশাল 70 বছরের উপরে আমার বয়স। আমি জিজ্ঞাসা করেছিলাম সেই যুব নেতাকে যে 70 বছরের বৃদ্ধ তোমাদের কাছে রেহাই নাই, গায়ে হাত দিয়ে দিলে। তাহলে এই পরিস্থিতিতে বিশাল আমরা আমাদের, কারণ মানুষ এখন যে আক্রান্ত হয়ে যায়, রিলিফ নিয়ে যদি আক্রান্ত হয়, রিলিফ দিতে গিয়ে যদি আক্রান্ত হয়, এই পরিস্থিতির মধ্যে আমরা এটা চাই না। আমরা বলছি ইন সিক্রেট, গোপনে যা করার করো, সাহায্য করো, এই সাহায্য চলবে, আমরা আয়ের পরও চালাবো। এবং কোথায় কী, শুধু এতটুকু জানার জন্য বলছি যে গোটা রাজ্যে আমরা এই পরিস্থিতির মধ্যে প্রায় 1.5 লক্ষ পরিবারকে আমরা সাহায্য করেছি আপনাদের পার্টির তরফ থেকে। বিভিন্নভাবে পার্টি, গণসংগঠন, ব্যক্তিও, অনেক সময় আমাদের সমর্থিত ব্যক্তি একটু অবস্থাপন্ন, আমি দিয়ে দেবো 50 জন, ঠিক আছে দিয়ে দেবো। DYF কোথাও, কৃষক সভা কোথাও, এই ধরনের কোথাও পার্টি নিজে যে জায়গায় পরিস্থিতি আছে করা যায়, সেখানে যেমন উত্তর ত্রিপুরার দিকে এই কাজটা করা যায়, যেটা বিশাল করে করা যায় না। আবার এটা সোনামুড়াতে করতে পারছে, সোনামুড়াতে অনেক লোককে দিয়েছে, প্রায় 3,500-এর বেশি পরিবারকে দিয়েছে, প্রায় 12 লক্ষ টাকার জিনিস তারা দিয়েছে। এটা দিয়ে হয় না, তবু তাদের পাশে দাঁড়ানো। এখন আমার কাছে হলো যে আমি এখানে আছি, পার্টি সেন্টারে আছি, বাড়িতে আছি, এখানে যখনই কেউ ফোন করে যে এখানে তো এই অবস্থা, সঙ্গে সঙ্গে আমি বলি যে তুমি আর 2-1 জন মিলে কিছু সংগ্রহ করে ওই বাড়িগুলোতে খবর পাঠাও যে চুপচাপ এসে সন্ধ্যার পরে নিয়ে যাও, কারণ দেখলে আবার তোমারও বিপদ, আমারও বিপদ। তা আমরা এগুলো টুকটাক করছি, কারণ যদি ফ্রি মুভমেন্টটা এনশিওর হতো আমরা আরামসে করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমরা হাত রাখলে মানুষ কিন্তু সাহায্য দিত, কারণ আমাদের সমর্থিত লোকজন আছে, তারা সাহায্য দিত। কিন্তু পরিবেশটা এমন করা হয়েছে, এই পরিবেশটা আমাদের রাজ্যে এই 18 পর থেকে চলছে, হয়তো এটা একটু এদিক সেদিক হচ্ছে। এখন এখানে ওপেন প্রোগ্রাম করি না, দৃশ্যত আমাদের উপরে কোনো আক্রমণ নাই, আমি প্রোগ্রাম করি, সঙ্গে সঙ্গে আক্রমণ হয়ে যায়, এটা আমি জানি। আমি একটা লঙ্গরখানা খুলুম এখানে, আমি পরীক্ষা করার জন্য করতে পারি, তাহলে 24 ঘন্টা পরে এসে দেখবে যে লন্ডভন্ড হয়ে গেছে, লঙ্গরখানা বন্ধ। কেন ওরা এক জায়গায় বলেছে যে যদি ওই সারা রাজ্যে যখন করছে, এইখানে যদি উদ্যোগ নেওয়া হয় আমাদের রেখে করতে হবে, না হলে করা যাবে না। তো তোমরা করছো, আমরা করলে রেখে করতে হবে, তাহলে আমার কোনো ডেমোক্রেসি নেই। তাহলে আমি কেন ওপেনলি করতে যাব? আমি যা পারি গোপনেই কর। আচ্ছা, এখানে আপনি যে বিষয়টা বললেন বা যে অভিযোগগুলো করছেন, এই গণতন্ত্রে বিরোধী দলের একটা সম্মান থাকা প্রয়োজন, তাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী কিন্তু স্বউদ্যোগে গতকালকেই সর্বদলীয় বৈঠক করেছেন। এখানে সমস্ত যে বিরোধী দলগুলি রয়েছে তাদেরকে ডেকে তাদের কাছ থেকে সেখানে মতামত চাওয়া হয়েছে। কিভাবে দেখছেন? এখানে তো মুখ্যমন্ত্রী সম্মান করছেন এবং বিরোধী দলনেতাকে নিজের পাশে বসিয়েছেন। মুখ্যমন্ত্রী সম্মান করছেন, আমাকেও করেন, আমাকেও উনি বর্ষিয়ান বিধায়ক বলে সম্বোধন করেন। কিন্তু মণ্ডল সদস্য জয়ন্ত, ও তো আমার লুক পেলেই চর থাপড় কিল ঘুষি মারবি। তাইলে মুখ্যমন্ত্রী নিয়ে তো হবে না, মণ্ডলের সদস্য, পার্টিকুলার একজনের নাম বললাম আমি,
জয়ন্ত কতবার কত লোককে মেরেছে, কেন? সে তো মিডিয়া ইনচার্জ নাকি শুনলাম মণ্ডলের, সে মারে কেন? পার্টি করা যাবে না, পার্টি করা যাবে না। তো এই যদি বিশাল করে হয়, মুখ্যমন্ত্রী মিটিং করলেন আমাকে নিয়ে বা মানে সরকারকে নিয়ে, উনি ওনার কথা বললেন, কিন্তু ওনার যে লোকজন তারা তো এটা মানতে হবে, তারা তো মানে না। তারা যদি মানতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। এখানে আরেকটা প্রশ্ন করব, যেটা আমি প্রথমেও উল্লেখ করেছিলাম, যে ঘূর্ণিঝড় হলো, বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনিতেই লকডাউনের মধ্যে মানুষের বেহাল অবস্থা, তার মধ্যে আবার চাপ। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রী ঠিক পরের দিনই কিন্তু এসেছেন, এই জায়গাগুলি তিনি পর্যবেক্ষণ করেছেন, সাথে সাথে সেখানে 5,000 টাকার সহযোগিতা করা হয়েছে এবং পরবর্তী সময়ে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে সেই যে ত্রাণ বা সহযোগিতা সরকার কিন্তু করছেন এবং সেটা সাথে সাথেই গ্রহণ করেছেন। এই উদ্যোগটা কিভাবে দেখছেন? সে তো ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের সময়ের যে সিদ্ধান্ত, বসতঘর সম্পূর্ণ ধ্বংস হলে 95,000 টাকা দেওয়া হবে, আর বাকি যে ক্ষতি হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এনকোয়ারি করে ইন্টেন্সিটি অফ ড্যামেজ দেখে 5,000, 10,000, 20,000, 25,000 দেওয়ার সুযোগ এটা আমাদের সময় ছিল। এটা এখন তারা চালাচ্ছে এবং ঘর ভেঙেছে। তা আমার কাছে যেমন খবর আছে যে আমাদের মহকুমা বলছি, শুধু বিশালগড় বিধানসভা না, 238টা ঘর বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কেমন? আমরা তাদের বলেছি যে তহসিলদার যদি নাও যায়, তোমরা তহসিলদারের কাছে যাবে, তহসিলদারের কাছে যেতে অসুবিধা হলে এসডিএম এর কাছে দরখাস্ত করবে, দরখাস্ত করে যে আমারটা এনকোয়ারি করে সাহায্যের ব্যবস্থা করবে। আর আমাদের লোকজনকে বলেছি যে যারা ঘর ভেঙেছে তাদেরকে, এলাকার মধ্যে যারা আছে, বলেছি যে দরখাস্তের ব্যবস্থা লিখে এগুলো পাঠানোর ব্যবস্থা করো, কারণ সাহায্যটা করবে সরকার। তাহলে সরকারি যে যন্ত্র, পার্টিকুলারলি রেভিনিউ ডিপার্টমেন্টের তহসিলদার হলো লোয়ার লেভেল, তারপরে এসডিএম, ডিএম এর সঙ্গে কথা হয়েছে। যখন ঝড় হয়েছে আমি সঙ্গে সঙ্গে ডিএমকে ফোন করেছি, তখন সন্ধ্যা 6টা। ডিএম সাহেব বললো যে আমরা 2টা টিম করেছি, বিশালগড়ে এসডিএমকে নিয়ে একটা টিম আর জম্পুজলা এসডিএমকে নিয়ে একটা টিম করেছি। তবে এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, রাত্রিবেলা তো সবটা এনকোয়ারি করতে পারবে না, তবে কালকে সকাল থেকে এটা হবে। তারপরে খবর নিয়েছি, উনি বললেন যে 1097টা বাড়ি বিধ্বস্ত হয়েছে জম্পুজলা মহকুমা। আমি জেলা সম্পাদক, আমি রিপোর্ট নিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম আমার মহকুমার সেক্রেটারিকে যে কীরকম, বলছে 1100 মতো পার্টলি অর ফুললি ড্যামেজ হয়েছে। মুখ্যমন্ত্রী সে তো প্রশাসনের হেড, তিনি তো আসবেনই। বিরোধী দলনেতা পরের দিন, মুখ্যমন্ত্রী এসছেন নেক্সট ডে, পরের দিন, আরও এরপরের দিন উনি জম্পুই জেলার দিকে গেছেন, গিয়ে দেখে এসেছেন, কিছু কিছু জায়গা ফিজিক্যালি দেখে এসেছেন। তো এখন প্রশাসন এই কাজটা করবে। প্রশাসন যদি এই কাজটা না করে তখন আমরা প্রশাসন, যেমন এসডিএম এর সঙ্গে আমি কথা বললাম, আমি সেটাই বলছি, মানে প্রশাসন বা সরকারের যে উদ্যোগটা দেখলাম আমরা, যে সাথে সাথে সহযোগিতার জন্য এগিয়ে এসছেন, সাংসদ হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রত্যেককে আমরা দেখতে পেয়েছি। এই প্রসঙ্গটাই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে সরকার যে তৎনগত এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নিজে এসে পরিদর্শন করছেন, এই সময়টায় এই কর্মকাণ্ডকে সমর্থন করবেন না? এর মধ্যে এটা যখন অন্যরা মুখ্যমন্ত্রী ছিল তখনও তারা গেছেন, এখন আজকে উনি মুখ্যমন্ত্রী, আজকে উনি সাংসদ, আজকে তো জিতেন চৌধুরী বা শঙ্কর দত্ত যাওয়ার কথা না, প্রতিমা ভৌমিক, রেবতী ত্রিপুরাই যাবে, কারণ তাদের এটা দায়বদ্ধতা। কিন্তু আমরা পার্টি হিসেবে সবটাই খবর রাখছি। আর আমি বলেছি যে বিশালগড়ের এই যে সিচুয়েশন, বিশালগড়ের সিচুয়েশনে এখনো ওই সমস্ত বিষয়ে আমি যাইতে চাই না, কারণ গোটা দেশেই যে পদ্ধতি চলছে এই কোভিড প্যান্ডেমিকের মধ্যে, মিডিয়ার একটা অংশ যেভাবে মানুষকে টার্গেট করে কথাবার্তা বলছে, প্যান্ডেমিক কে এনেছে, কি ব্যাপার, এগুলো নিয়ে এটা সহমত হতে পারি না। ঘরে বসে দেখছি বিখ্যাত জার্নালিস্ট অর্ণব গোস্বামী যা খুশি বলে যাচ্ছে, বলছে কংগ্রেসকে বলছে ভড্রা কংগ্রেস। আশ্চর্য কথা, ভড্রা কংগ্রেস কোথা থেকে আসবে? কংগ্রেস তো কংগ্রেস। সোনিয়া গান্ধীকে টার্গেট করেছে, মাদারল্যান্ড, ইতালি, এই সেই নানান কথাবার্তা। তো সুযোগ নিয়ে বলছে কেন? তা আমি দেখলাম যে ওটা কিছুই না, সে একটা ফ্যানাটিক। সে ইচ্ছা করেই একটা নির্দিষ্ট অংশের মানুষকে বিরুদ্ধে অন্যদেরকে হোস্টাইল করার চেষ্টা করেছে। তো এগুলো একটা পরিবেশ, দেশীয় পরিবেশ। আর দেশীয় পরিবেশের মধ্যে রাজ্য সরকার আছে,
আমাদের পার্টিকুলার বিশালগড়টা আমি দেখেছি যে এখানে ওরা কাজ করতে দিতে চাইতাম না, হয়তো বা এই কারণে দীর্ঘ সময় ধরে আমি এখানে রাজনীতি করছি, আমি এমএলএ ছিলাম, আই নো এভরিবডি। আমার মুভমেন্ট কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন তাদের অসুবিধা হতে পারে, তাই তারা আমার মুভমেন্টকে রেস্ট্রিক্ট করতে চাইছে। আমি চাই না, কোভিড প্যান্ডেমিক চলছে, ঝড়ে বিধ্বস্ত জায়গায় আমি গেলাম, নদীলাগ বা ওই ধ্বজনগর যেখানে ক্ষতি হয়েছে, সেখানে একটা সিন তৈরি হোক, এটা আমি চাই না। আমার প্রশ্ন হলো ক্ষতি যাদের হয়েছে তারা যাতে সরকারের যে আপনি এটা কেন মনে হচ্ছে নাও তো হতে পারে বিষয়টা? আমি তো পরীক্ষা করে দেখেছি তো। একটা জিনিস কি জানেন তো, ভাত যখন রান্না হয় আমাদের মায়েরা একটা ভাত টিপ দিয়ে দেখে, তারপরেই মার গেলে কেন ভাত সিদ্ধ হয়ে গেছে। আমি ডেমোক্রেসি ব্যবহার করতে গিয়েছিলাম এই নগর আর মিউনিসিপ্যাল কাউন্সিল ইলেকশনের সময়, অনেক দূরে বসেছিলাম, দূরে বসে ওয়াচ করছিলাম যে ভোটাররা যাচ্ছে না, হারের বাহিনী এসে ঝাঁপিয়ে পড়লো, মারল, চশমা ভেঙে দিল, চেয়ার ভেঙে দিল। এরপরে আমি দেখেছি যে আমরা তো এই ব্যবস্থার মধ্যে ভোটে অংশগ্রহণ করি, যখন আমাদের উপর দায়িত্ব থাকে আমরা সরকার থাকলে কাজ করি। এমএলএ হিসেবে আমার কাছে যে আসছে, যেমন এসে বললো যে আমার ভাই তো আটকে আছে চেন্নাই, আমি বললাম যে একটা ফর্ম আছে, এটা ফিল আপ করো, এটা ফিল আপ করলে আমরা ইয়েতে পাঠিয়ে দেবো, ওই আমাদের যে সেক্রেটারিয়েটে একটা সেল করা আছে ওখানে পাঠাবো, তারা এনকোয়ারি করে যাই সাহায্য দিতে পারে। যারা যারা আসছে তাদেরকে এরকম বলছি। এটা আজকে সকালে একজন গেছে যে তার ভাই আটকে আছে, তা আমরা বলছি যে এখন তো সিদ্ধান্ত হয়েছে যারা স্ট্যান্ডার্ড আছে তাদেরকে আনার দায়িত্ব গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করবে, দেখো কি করে, আর যদি না হয় তাহলে আমি আবার প্রশাসনের নজরে আনবো। তো প্রশাসন বলতে আমি চিফ সেক্রেটারি কিন্তু যাবো, আমার তো প্রশাসনের কাজটা করবে, মুখ্যমন্ত্রী ডিসিশন নেবে, মন্ত্রিসভা ডিসিশন নেবে, কাজটা তো করবে চিফ সেক্রেটারি আছে, ডিএম আছে, তাদের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয় বিভিন্ন সময়ে, বিভিন্ন সাজেশন আমরা দিচ্ছি। এই তো আমরা এই আমাদের রাজ্যে কী করা দরকার, ক্ষেত মজুর, কৃষকদের আমরা বলছি যে করো, এখন বিনামূল্যে বীজ, সার, এগুলো এই কীটনাশক দাও, কারণ নতুন ফসল করবে, এই তো এমন ফসল এসে যাচ্ছে, তাহলে তার কাছে টাকা নেই, তাকে এইগুলো দিয়ে সাহায্য করো। ক্ষেত মজুরদের জন্য বলা হয়েছে যে ব্যাপক হারে রেগার কাজ গ্রামে শুরু করো, শহরে টুয়েবের কাজ শুরু করো, তাহলে কী হবে, যেই কাজ করবে সে একটা মজুরি পাবে, এই মজুরিটা পেলে সে নিজেকে মেনটেন করতে পারে। এগুলো নিয়ে আমরা চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন দিয়েছি, তারপরে কালকে আবার সইটি করে দিয়েছি, কালকে আবার রিমাইন্ডার দেওয়া হয়েছে যে এগুলো আপনারা করেন। এগুলো আমরা ঢাক পিটিয়ে এগুলো বলছি না, কিন্তু আমাদের যেখানে যা করণীয় অ্যাট দি রাইট মুভমেন্ট আমরা উই আর ডুইং। এখন এই রেস্ট্রিক্টেড অবস্থার মধ্যেও লকডাউনের ফলে এখন আসা যায় না, মিটিং টিটিং করা যায় না, একা একা যোগাযোগ করছি, ফোনে যোগাযোগ করে করছি। তো এখন আমি মনে করি না এমএলএ ঘুরে বেড়ালেই কাজ হবে না, এমএলএ ঘুরে বেড়ালেই তো কাজ হবে না। সরকার ওরা আছে যেখানে সরকারের সাহায্যটা, ঘোষিত সাহায্যটা যাচ্ছে না, যখন ওইখান থেকে আসবে আমি এসডিএমকে বলবো যে ওই জায়গায় তো যায় নাই, এসডিএমকে আমি বললাম যে আপনি একটা কাজ করেন। সবাই তো সেই অভিযোগটা সঠিকভাবে করে উঠতে পারে না। এখন এটা না, যেমন একটা কথার কথা, কোনো একটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের লোক কিছু আসলে এসে বললো যে আমরা প্রায় 50-60 জন, এই অবস্থা, খাওয়াই নাই, তখন আমি এসডিএমকে বললাম যে এই পয়েন্টগুলোতে কিছু সমস্যা আছে, আপনারা যা করার করেন। কেমন তো দেখা গেল যে না, ওরা গেছে ওইখানে 7 জনের খাবার দিয়েছে, 60 জনের দরকার, 7 জনের ওই কুকড ফুড দিয়েছে। তখন আমি বললাম যে ঠিক আছে, তা যখন হবে না আমরা কিছু চাল পাঠিয়ে দিলাম যে তোমরা বন্টন করে নাও, আর বা ডিস্ট্যান্স রেশন তুলে তুলে দেখো কী হয়। আমি আইনভাই করে বলেছি যে এই জায়গা চা বাগানের কথা বলেছি, আমাকে ফিডব্যাক দিল এসডিএম যে ম্যানেজারকে ডেকেছিলাম, ম্যানেজার বলছে যে তাদেরকে না খেয়ে মরতে দেবো না, এটা আমার দায়িত্ব। ম্যানেজার দায়িত্ব নিয়েছে, আমি ঠিক আছে ভালো হয়েছে জানলাম, কারণ চা বাগানে কাজ হচ্ছে না। এরকম যেখানে যেখানে জিনিস, যেমন আমি বলার সময় আমি যাই না ওখানে, আমি বলছি যে সৌদাগর পাড়া, ওই যে মসজিদের পেছনে গরিব লোক থাকে, সৌদাগর পাড়া এটার নাম, তারপরে রবিদাস পাড়া, বা ওই যে মানে শ্মশানের দিকে ওই যে নদীর পাড়ে যে মুসলিম আছে, কিছু কিছু তপশিলি আছে, ওদেরকে বলেছি যে ওই জায়গাটাতে সাহায্য পৌঁছান।
অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি যে আপনারা সাহায্য করুন। আমরা আমাদের আলাপচারিতা টানতে থাকবো, শেষ করব। যে প্রশ্নটা করব এখন, নতুন যে সরকার হয়েছে রাজ্যে, বিজেপির নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রী, বারবার বিরোধীদের তরফ থেকেও সেই প্রশ্নটা কিন্তু এসেছে যে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার যে কর্মক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। লকডাউনের সময় করোনা প্যান্ডেমিকের মধ্যে সরকারের যে উপলব্ধি, তা থেকে সেই বিষয়টাকে এবং এই পরিপ্রেক্ষিতে কীভাবে যাচাই করবেন আপনি? একটা জিনিস হলো, 25 বছর আমরা সরকারে ছিলাম, মানুষকে ডিসিপ্লিন করেছে এবং ওদের সহ্য ক্ষমতা আছে। এই ফাউন্ডেশনের উপরে বর্তমান মুখ্যমন্ত্রী কাজ করছেন, ফলে উনি ভালোভাবে কাজটা করছেন আপনাদের যে বক্তব্য। কিন্তু ফাউন্ডেশনটা আমরা তৈরি করেছি। আমরা প্রথমেই জানিয়ে দিয়েছি এই বিষয়ে সরকারের যা সিদ্ধান্ত হবে আমরা বিরোধী দল পূর্ণ সমর্থন দিয়ে এসেছি। কেন? এই খবর গেছে আমাদের নিচেও যে যেখানে এটা হোক সরকারের যে কাজ হবে সেখানে সাহায্য করে। এখন সাহায্য চাইলে সাহায্য করে, সাহায্য করতে গেলে যদি ধমক দেয় তাইলে না যাওয়াই ভালো, কারণ কাজটা ডিস্টার্ব হবে, পিসফুলি হচ্ছে করো। এর মধ্যে তোমাদের যদি কোনো দৈন্যতা থাকে রাজনৈতিক, যে এই লোকের দিলাম না, আমরা তাদের আইডেন্টিফাই করে অফ আওয়ার ওন আমরা তাদেরকে সাহায্য করবো, রিলিভ আমরা করছি, কিছু সাহায্য করছি, না খেয়ে যাতে না মারা যায়। তাহলে এই কৌশল নিয়ে আমি কাজ করছি। না, ঠিক আছে। আপনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে কিভাবে যাচাই করবেন এই সময়টা? এই আমি যেটা বলছি করোনা প্যান্ডেমিক মোকাবেলা বর্তমান মুখ্যমন্ত্রী। না, মুখ্যমন্ত্রী তো সরকারের প্রধান, একটা রাজ্য সরকারের প্রধান হিসেবে উনি কাজ করছেন। উনাকে আমার এখন সমালোচনা করার প্রশ্ন নয়। যদি ওনার কোনো খামতিও থাকে, এখন আমি এটা বলবো না, কারণ এখন একটা বিপদকে মোকাবেলা করার জন্য সরকারে যেই থাকুক তার পাশে যেহেতু দাঁড়িয়েছি, তার সমালোচনা আমি এখন করব না। এখন তাকে আমি যথাসম্ভব সাহায্য করব। উনি যদি আমার সাহায্য চান আমি সেই সাহায্য দিতে রাজি। হ্যাঁ, দিতে রাজি আছি। আচ্ছা, গতকালকে সর্বদলীয় বৈঠক গেছে, যেমন আমরা কি করেছি, আমরা এমএলএরা প্রথম আমরা সিদ্ধান্ত নিলাম 25% বেতন 3 মাস আমরা দিয়ে যাব। আমরা প্রথম মাসে দিলাম, আমরা 16 জন 20,000 কত টাকা আমরা দিয়েছি। এই মাসে দেব, সামনের মাসে দেব। এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছে স্যালারি 30% কাট করা হবে, তাতে প্রায় আরও 14-15,000 টাকা কাটা যাবে। তো আমরা 20,000 আমরা দিচ্ছি, 14-15,000 কাটা যাবে। তাহলে পার্সোনালি ওই যে কোভিড ফান্ডের জন্য যে টাকা জড়ো করছে, সেখানে তো আমরা আমাদের 80,000 টাকার মধ্যে 28% আমরা 3 মাস 1 মাস দিয়েছি। সামনের মাসে আরেকটা চেক পাঠাবো, আর সামনের মাসে আরেকটা চেক পাঠাবো। কারণ কি, ওইখানে টাকা দরকার। বিধায়ক এলাকা তহবিলের মধ্যেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না, আমরা বিধায়ক এলাকা তহবিল তো সরকার সিদ্ধান্ত করে বন্ধ করেছে। আর এমনিতে আমি বলেছিলাম যে 10 লাখ পর্যন্ত দেবো। এখানের ডাক্তারবাবু 5 লাখ টাকার নিয়েছে, মানে একটা রেগুলেশন দিয়েছে, এসডিএম বলেছে আমি দিয়ে দিয়েছি যে যা যা লাগে তারা করো, মাস্ক টাস্ক কিনবে টিনবে যা করা করো, মেশিন টেশিন কিনো। তারা 5 লাখ চেয়েছে, 5 লাখ সাব হসপিটালের চেয়েছে, আমাকে এসডিএম বলছে 10 লাখ বলেছিলেন, তারা 5 লাখ চেয়েছে। আমি বলছি 5 লাখ চাইলে 10 লাখ দেওয়ার দরকার নেই, তারা যতটা ডিমান্ড, নট এক্সিডিং 10 লাখ। আর এখন এর পরের বছর থেকে তো 2 বছরের তো ফ্রিজই করে নিয়েছে, গভর্নমেন্টই ফ্রিজ করে নিয়েছে, 2 বছর দেবেন। কিন্তু এটা জানা যে আমরা 16 জন এমএলএ, আমরা কিন্তু গত মাসেই আমরা 28% স্যালারি থেকে দিয়েছি। এই মাসেও দেব, সামনের মাসেও দেব, 3 মাস আমরা বলেছি। তাহলে এক একজন প্রায় 60,000-61,000 টাকা আমরা দিচ্ছি। 3 তারিখ পর্যন্ত লকডাউন আছে। গতকালকে যে সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে সব দলের তরফ থেকে কিন্তু সমর্থন করা হয়েছে যে 3 তারিখের পর হয়তো বা সম্পূর্ণভাবে লকডাউন তোলা হবে না। কারণ গতকালকে একটি বিষয় উঠে এসেছে যে একজন ড্রাইভার এসেছিলেন অ্যাম্বুলেন্সে করে রাজ্যে এবং তার করোনা পজিটিভ ধরা পড়েছে। আমি শেষ প্রশ্ন করতে চাইবো আপনাকে, এই মুহূর্তে আপনি কি আপনার ব্যক্তিগত কি মতামত যে 3 তারিখের পর লকডাউনটাকে এক্সটেন্ড করা প্রয়োজন নাকি উঠিয়ে দেওয়া প্রয়োজন? এবং তার পাশাপাশি আপনি রাজ্যবাসীর তরফে বিশেষ করে বিশালগড়বাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই সময়ে? তাদেরকে কিভাবে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন এবং কিভাবে তাদের জীবিকা নির্বাহ করতে হবে এই সময়, যাতে আমরা এই করোনা প্যান্ডেমিককে শেষ পর্যন্ত এই অবস্থাতেই রাখতে পারি আমাদের রাজ্যে? আমার বক্তব্য হলো যে লকডাউন এক্সটেন্ডেড যদি করে সরকার, আমার কোনো আপত্তি নেই, কারণ এটা কোভিডকে এক্সপেনশন করার বিরুদ্ধে এটা একটা ভালো পদক্ষেপ। ইকোনমিক অপারেশন ভালোভাবে শুরু করা,
এখন ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিছুটা সুযোগ দেওয়া যায়, কারণ শিক্ষক কর্মচারী অনেকে আছে বলছে এখনো অফিস আদালত খুলবে। এখন আগরতলা হচ্ছে সোনামুড়ায় চাকরি করে, এখন সেখানে থাকার জন্য নয়, ডেলিভারি করতো। তো এই ধরনের বাস সার্ভিসটা যদি কিছুটা চালু হয়, গ্রিন জোন যেহেতু, এটা আমি বাস সার্ভিসটার পক্ষে, যে সীমিত আকারে যাক, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, 50 জনের জায়গা ওই 25 জন 30 জন বসে যাবে, দরকার হলে তারা ডাবল ভাড়া দিয়ে যাবে, তবু তারা যাক পার্টিকুলারলি প্রয়োজন। তো এটা একটা। আর দুই হলো যে আমাদের যে ওই ডিমান্ড এখনো থাকবে, আমাদের রাজ্য এই ফুড প্যাকেটের পাশাপাশি ইকোনমিক ডোজ আইডেন্টিফাইড যারা নাকি 2 টাকার চাল পায় তাদের ক্ষেত্রে এটা দেওয়া হোক, টাকা দেওয়া হোক, এই টাকা দিয়ে সে অন্যান্য কাজকর্ম। ধরুন কিছুই না, একটা লোক হাওয়াই চপ্পল পরে হাঁটে, হাওয়াই চপ্পল ছিঁড়ে গেছে, গুণা দিয়ে বেঁধে রেখেছে, এখন দোকান খুললে এক জোড়া হাওয়াই চপ্পল তো সে কিনবে, তার হাতে টাকা থাকা দরকার। এটা কিন্তু মানে নেসেসিটি জিনিস, খালি ভাইয়া তো আমরা হাঁটতে দেবো না কাউকে, আমরা ঠিক করেছি যে এটা আনসাইন্টিফিক, খালি ভাইয়া হাঁটবে না। এই ধরনের জন্য অনেক কারণে, খাদ্যশস্য না শুধু, আরও আদার কিছু জিনিস আছে। কারোর হয়তো জামা কিনতে হবে একটা, হয়তো ওইটার অনেক প্রয়োজনীয়তা থাকে, অনেক প্রয়োজনীয়তা আছে, মাস্ক কিনতে হবে। যেমন বলছে শিক্ষামন্ত্রী বলছেন যে স্কুল যখন খুলবে তখন ছাত্রদের প্রত্যেকের যেন 2টা করে মাস্ক থাকে, একটা ব্যবহার করবে, গিয়ে এটা ধুতে দেবে, পরের দিন আগে। স্কুলে সাফিসিয়েন্ট জল রাখতে হবে, সাবান রাখতে হবে, স্যানিটাইজার রাখতে হবে। আমাকে একজন হেডমাস্টার লিখেছে, এটা তো বলেছে, কি করে করব সাফিসিয়েন্ট জল আমি কী করে পাবো? আমার যে সোর্স আছে স্কুল বা তার কাছে প্রচুর জল স্টক করার মতো ক্ষমতা নাই। তাহলে স্কুল খুললে আমি তো মহাবিপদে পড়বো, স্যানিটাইজার কিনতে হবে, সাবান কিনতে হবে। তাহলে এটা কীভাবে কিনবে? হয়তো বা দিল মাস্টারমশাইরা স্যানিটাইজার সাবানের জন্য টাকা, এদিকে মানে বিভিন্নভাবে। তো এগুলো যখন হচ্ছে ভালো, স্যানিটাইজার থাকবে, তারপরে ইয়ে দেবে। কিন্তু আমার দেশে একটা কথা আমি বলে রাখি, যে আমার দেশে যখন নাকি এক্সেস ফুডটা গরিব মানুষকে দিতে বলছি, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে এক্সেস ফুড থেকে আমরা ইথানল তৈরি করব স্যানিটাইজারের জন্য, আর বায়োডিজেল তৈরি করব পেট্রোল ডিজেলের সঙ্গে মিক্স করে চালানোর জন্য। এখন এই টাইম না, এখন মানুষের খাদ্য নেই, মানুষ খাদ্য দাও, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে উল্টো। তো এইটার মৃদু সমালোচনা আমি করছি, এখন এই অবস্থাতে খুব একটা বড় ধরনের সমালোচনা করতে চাই না, যে এই ধরনের সিদ্ধান্ত তো তুমি গণ্ডগোল করছো। কোথায় খাদ্যটা ওদের দেবে, তুমি এখন স্যানিটাইজার দেবে। দেখা গেছে হিসাব করে ইথানল প্রায় 90 কোটি লিটার জমা আছে, তাহলে তা দিয়ে প্রচুর ইয়ে তৈরি করা যায়, স্যানিটাইজার তৈরি করতে কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে আমি একটা দেখলাম বাংলাদেশের ইয়েতে দিল যে এই টেলোভেরা ইত্যাদি দিয়ে একটা বানানো, আমি বাড়িতে বসে আছি, বানালাম একটা দিয়ে, এর মাত্রাটা আমার ছেলের বউ তারা বলে যে ভালো হইতো এটা, আমি যে ব্যবহার করে দেখো তো, আমার বাড়িতে অ্যালোভেরা আছে, মানে তারা বললো যে এগুলো এই জিনিসগুলো নিম পাতা এইগুলো দিয়ে আমি করলাম। কেন যে এইটা একটা ইয়ে, এটা না আমি নিজে বললাম যে এই কারণে যে আমরা ভেষজ ইয়ে দিয়েও আমরা কিছু করতে পারি, এটা করে দেখলাম যে হয়। এর জন্য না, এখন মূল কথা হলো আমাদের রাজ্যে কৃষক, এবং মেইনলি কৃষক 3 লক্ষের উপরে কৃষক পড়ে, তাদের এখন নেসেসিটি হলো সামনের ক্রপের জন্য সার, বীজ এবং কীটনাশক ওষুধ বিনামূল্যে প্যাকেজ করবে। জুমিয়াদের জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে জুম চাষিদের জন্য এডিসি এলাকাতে তাদেরকে 2 কেজি 150 গ্রাম করে বীজ দেওয়া হবে, এবং তাদেরকে 202 টাকা করে 6 দিনের সেখানে মজুরি দেওয়া হবে তাদের সহযোগিতার জন্য। পদক্ষেপ গ্রহণ করছে সরকার, এটা ঠিক আছে। আমি বলছি সামগ্রিকভাবে রাজ্যের যে কৃষক আমন ফসলটাতে যাবে, তো এতে শুরু হয়ে যাবে, বুড়োটা উঠে যাবে এখন, তারপরে এখনই প্রিপারেশন না নিলে টাইমলি দেওয়া যাবে না। এর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা, এনে এগুলোকে করা। আর বিশালগড়বাসী উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, সেটা হলো হেলথ কোড যেটা দিয়েছে, যেখানে আমি মুভ করি 3 ফুট দূরত্বে যেন করি, আর মাস্কটা ব্যবহার করব যাতে ড্রপলেট, আমার মুখ থেকে ড্রপলেট অন্যের কাছে না যায়। এই 2টা বিষয় প্রায়োরিটির ভিত্তিতে মাস্ক কিনতেই হবে, যার নাই মাস্ক লাগিয়ে বেরোতে হবে, ঘরের ভিতরেও রাখা, এবং বাড়ির ভিতরেও আমরা মোটামুটিভাবে একটু
নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে আমার বাসন। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপারটা কিন্তু যখন আমরা বাজারে আসি তখন কিন্তু সেটা মেনটেন করছে না মানুষ। না, এটা করা উচিত হলো যে দোকানদাররা যদি 6 ফুট দূরে দোকান বসে, মানে নিচে সবজি, আর এখানে ওই যে গুল দিয়ে দিয়ে এর মাঝে করিতে লাইন দিয়ে একটু দেরি হবে, তবু নিতে হবে। রেশনের দোকানে তো এরকম সোশ্যাল ডিস্টেন্স করা হয়েছে, কিন্তু মানুষ মানছেন না। সাধারণ মানুষের ক্ষেত্রে সেই সচেতনতা দেখা যাচ্ছে না। ঠিক আমার ওয়াইফ এসেছিল, আমার ওয়াইফ অনেকক্ষণ পরে গেছে, কি ব্যাপার, ওই যে এই লাইন সোশ্যাল ডিস্টেন্স লাইন করেছে, কয় যে দেরি হলো, নিয়ম মেনে নিলাম। এটা করতে হবে, এটা অন্তত আগামী 3 মাস তো অবশ্যই করতে হবে। যতই আমরা গ্রিন জোনে থাকি 3 মাস আমাদের সোশ্যাল ডিস্টেন্সটাকে বজায় রাখতেই হবে। আমরা শেষ করবো আমাদের আলোচনা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। এতক্ষণ ছিলেন আমাদের সাথে বিশালগড়ের বিধায়ক তথা প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। তিনি কিন্তু বিভিন্নবার সেখানে রাজনৈতিক বিভিন্ন অভিযোগ তুলেছেন, কিন্তু তার পাশাপাশি তিনি রাজ্য সরকারের বর্তমান যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে তিনি সেখানে সমর্থনও করেছেন, এবং তার পাশাপাশি তিনি নিজেও স্বীকার করেছেন এমন কোনো অবস্থা নেই রাজ্যে যে না খেয়ে মানুষ মরবে। তারপরেও সাধারণ মানুষের কষ্টের জন্য, দুঃখ দুর্দশার জন্য কিছু ধরনের পদক্ষেপের তিনি বলেছেন যে পদক্ষেপগুলি হয়তোবা সরকার গ্রহণ করতে পারে। সার্বিকভাবে বিশালগড় এবং রাজ্যের রাজনৈতিক এবং বর্তমান যে কোভিড-19 প্যান্ডেমিক যে সিচুয়েশন, তা নিয়ে আমরা খোলামেলা আলোচনায় ছিলাম বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহার সাথে। আপনারা দেখতে থাকুন নিউজ মিডিয়া সিটি। নমস্কার।